বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তোমাদের হিসাব বিজ্ঞানের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। আমাদের গত ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞানের আলোচনা হয়েছিল তোমার হিসাব চক্রের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। হিসাব চক্রের 10টা ধাপ, সে ধাপগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। এখন আমাদের আলোচনা হবে হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। মানে আমরা যে হিসাব নিকাশ করব, হিসাবের একটা ধারাবাহিকতা প্রয়োজন আছে, মানে ধারাবাহিকভাবে হিসাব রাখা। তো এখন আমরা ধারাবাহিকভাবে হিসাব কীভাবে রাখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি রিডিংটা পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। চলমান ধারণার নীতি অনুযায়ী প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। প্রতিটি হিসাবকাল শেষে পুনরায় একই ধারাবাহিকতায় হিসাব রক্ষণের কার্যসমূহ পরিচালিত হয়। অর্থাৎ চলতি হিসাবকাল শেষে ধারাবাহিকভাবে পরবর্তী হিসাবকাল আরম্ভ হয় এবং নতুনভাবে হিসাব লেখা শুরু হয়। যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে একটা হিসাবকাল শেষ হয়েছে, হিসাবকালকে সাধারণত 1 বছর হিসাবে ধরা হয়। ব্যবসা প্রতিষ্ঠানটা অনন্তকাল চলবে, এটা হিসাব করেই ব্যবসাটা শুরু করা হয়েছে। তো ব্যবসাটা যখন শুরু করা হলো তখন প্রত্যেকটা বাৎসরিক একটা হিসাব হয়। তো এখন এই বছরের হিসাবটা, এই বছরের লেনদেনগুলো শুধু এই বছরের হিসাবের মধ্যেই লিপিবদ্ধ হবে। যেমন আয়গুলো, এই বছরের আয় কত, এই বছরের ব্যয় কত, সেগুলো শুধু এই বছরের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই বছরের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত হিসাবটা শেষ হয়ে যাবে। এই বছরের ব্যয়ের উদ্বৃত্ত, আয়ের উদ্বৃত্ত, এগুলো আগামী বছরে গিয়ে কি হবে, আবার যোগ হবে, মানে নতুন করে সেটা আগামী বছরের 1 তারিখ থেকে হিসাবটা শুরু হবে। তো এরকম প্রত্যেকটা বছরের হিসাবটা আলাদা আলাদা করে করা হয়। তো এই বছর শেষ মানে এটা শেষ। এবার এখানে শেষটা সামনের বছরে যাই শুরু হিসেবে নতুনভাবে শুরু হবে। ফলে দেখা যায় ব্যবসায়িক লেনদেন সংগঠিত হওয়ার পর থেকে আর্থিক বিবরণী প্রস্তুত পর্যন্ত প্রতি বছর হিসাব সংক্রান্ত বিষয়সমূহ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকে। মানে এই বছরটা আগামী বছরে, এই বছরের শেষ মানে আগামী বছরের শুরু, আবার আগামী বছরের শেষ মানে এর পরের বছরের শুরু, এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জেরের সমূহ পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসেবে দেখানো হয়। মানে এই বছরে যেটা সম্পদ, মনে করে এই বছরে তোমার সম্পদ তোমার কাছে ডিসেম্বরের 31 তারিখে শেষ হইলে মনে করো যে 1 কোটি টাকা সম্পদ আছে বা 50 লাখ টাকা সম্পদ আছে। এটা আগামী বছরের জানুয়ারি মাসের 1 তারিখে তুমি শুরু করবা এই 50 লাখ টাকার সম্পত্তি দিয়ে। এরপরে সম্পত্তির ভিতরে বাড়তে পারে কমতে পারে। এই 50 লাখ টাকার সাথে যেগুলো যোগ হবে, বিয়োগ হবে, অবচয়গুলো বাদ হবে, এভাবে করে ওই বছরের শেষে আবার নতুন একটা সম্পদের হিসাব বের হবে। মানে ওই বছরের টোটাল ক্যালকুলেশন শেষ করে একটা সম্পদের হিসাব। এর পরের বছর আবার ওই আগামী বছরের যে সম্পদের সমাপনীটা হয়েছে আগামী বছর, এর পরের বছরে যাইয়া সেটা প্রারম্ভিক দিয়ে আবার শুরু হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা হিসাব, আয় বলো, ব্যয় বলো, দায় বলো, সম্পত্তি বলো, মালিকানা সত্ত্ব বলো, এগুলো প্রত্যেকটা এরকম এই বছরের জেরটা মানে ব্যালেন্সটা শেষ হয়ে আগামী বছরে সেটা প্রারম্ভিক ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স হিসাবে শুরু হবে। এভাবেই দেখানো হবে। এক্ষেত্রে চলতি বছরের শেষ তারিখের সম্পত্তিসমূহকে ডেবিট এবং দায়সমূহকে ক্রেডিট করে পরবর্তী হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলা হিসাবে দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়। আচ্ছা, এবার আসো একতরফা দাখিলা পদ্ধতি কি। আসলে আমরা এতক্ষণ পর্যন্ত দুইতরফা দাখিলা পদ্ধতি শিখে আসছি এবং হিসাব বিজ্ঞানের মৌলিক নীতি হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি। এটা হচ্ছে হিসাবের মূল সিস্টেম, মৌলিক সিস্টেমটাই হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি। এখন একতরফা দাখিলা পদ্ধতিও আছে, সেটা কেমন দেখো। যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তনটা ছোট এবং সেই আয়তনে লেনদেনটাও কম, সেই সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষের, কোনো লেনদেনের দুইটি পক্ষেরই বা কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি নয়। এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় এবং ব্যয় হিসাবগুলো সংরক্ষণে
তেমন গুরুত্ব দেওয়া হয় না। আমাদের ব্যবসায়িক লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র পদ্ধতি ব্যবহার করা হয়। এবার আসো, আমরা যখন অঙ্কটা করব সেক্ষেত্রে আমরা বোঝার ক্ষেত্রে কিছু জিনিস আছে। আমরা কীভাবে লাভ ক্ষতি বাইর করব, কীভাবে প্রারম্ভিক মূলধন আমরা নির্বাচন করব, তারপর হচ্ছে সমাপনী মূলধন কীভাবে আমরা বের করব। দেখো এখানে বুদ্ধি লেখা আছে, সূত্রগুলো লেখা আছে। লাভ বা ক্ষতি বের করার সিস্টেমটা হচ্ছে কি, সমাপনী মূলধন এবং উত্তোলনগুলো যোগ করতে হবে। মানে এই বছরের শেষে মালিকের সমাপনী মূলধন কত এবং তার উত্তোলনটা কত যোগ করার পরে এই বছরের শুরুতে তিনি কত টাকা দিয়েছিলেন এবং বছরের মাঝামাঝি পর্যায়েও বিভিন্ন সময় উনি কত টাকা মোট অতিরিক্ত মূলধন দিয়েছেন, এই দুটোটার যোগফল। মোট কথা এই বছরের শেষে কত টাকা আছে আর এই বছরের শুরুতে কত টাকা ছিল সেই টাকাটা যোগ করতে হবে, মানে একটা থেকে একটা বিয়োগ করতে হবে। যেমন মনে করো সমাপনী মূলধন তার মনে করো যে 1,20,000 টাকা প্রতিষ্ঠানের ছিল, প্রতিষ্ঠানের সমাপনী মূলধন মনে করো 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা আর পুরো বছরে সে 10,000 টাকা কী করছে, উত্তোলন করছে। তার মানে এই প্রতিষ্ঠানে মোট 1,30,000 টাকা প্রবেশ করছে, যার মধ্য থেকে 10,000 টাকা সে উঠে নিয়ে গেছে। তো বর্তমানে তার কাছে 1,20,000 টাকা আছে। তো আবার বছরের প্রথমে তিনি মনে করো যে 1 লক্ষ টাকা দিছিল, প্রথমে 1 লক্ষ টাকা দিছিল আর বছরের মাঝখানে উনি 5,000 টাকা আবার নতুন অতিরিক্ত মূলধন উনি দিছে। তো সেখানে আমরা কি করবো, তাইলে শেষে যেটা ছিল, দেখো তোমরা এখানে আমি যেটা এখানে লিখলাম সেটা হচ্ছে যে কি তোমার 1,20,000 টাকা মনে করো সে বছর এই আমাদের সমাপনী মূলধন হিসেবে 1,20,000 টাকা বর্তমানে প্রতিষ্ঠানে আছে। 10,000 টাকা সে কী করলো, উঠাই নিয়ে গেল। আবার 1 লক্ষ টাকা সে বছরের প্রথমে দিছিল, বছরের মাঝখানে সে 5,000 টাকা আবার দিছে। তাহলে সে যেগুলো দিছে সেগুলো হচ্ছে কত, 1,05,000 টাকা। 1,05,000 টাকা সে বছরের প্রথমে আমাদেরকে দিল। আর মনে করো আমার কাছে বর্তমানে 1,20,000 টাকা আছে, আবার ফাঁকে দিয়া 10,000 টাকা সে উঠে নিয়ে গেছে। তার মানে আসলে মূলত আমার কাছে ছিল 1,30,000 টাকা। তার প্রয়োজনে মালিক তার প্রয়োজনে সে কী করলো, আর 10,000 টাকা নিয়ে গেল। তখন আমাদের কী হলো, তাহলে মূলত আমার কাছে ছিল আসলে 1,30,000 টাকা। তাহলে আমার কাছে সমাপনী মূলধন এবং তার উত্তোলন মিলে মোট টাকা ছিল 1,30,000 টাকা। সেখান থেকে সে আমার দিয়েছিল 1,25,000 টাকা। তাহলে আমার 25,000 টাকা এই প্রতিষ্ঠানের লাভ হয়েছে বছর শেষে। বছর শেষে 25,000 টাকা তার কী হইল, লাভ হইল। এই হচ্ছে লাভ ক্ষতি নির্ণয়ের পদ্ধতি। এখন ক্ষতিটা কিভাবে, যদি এই পাশের টাকাটা বেশি হয়, মানে সে টাকা বেশি দিছে কিন্তু আয় হয়েছে কম, সেক্ষেত্রে ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। তাহলে এবার আসব আমাদের এরপরের আলোচনা হচ্ছে কি, আমাদের সমাপনী মূলধন এবং উত্তোলনের সমষ্টি প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধনের সমষ্টি অপেক্ষায় পরিমাণে বড় হলে সে পার্থক্যটা হচ্ছে লাভ। মানে সমাপনীর টাকা এবং উত্তোলনের টাকা দুটোটা যোগ করলে যদি সে যে টাকা দিছিল প্রারম্ভিক এবং অতিরিক্ত, সে টাকাটা বিয়োগ করলে যেটা হবে, মানে সমাপনীটা যদি বড় হয়, উত্তোলন সমাপনী দুটোটা মিলে যদি বড় হয় তাহলে লাভ হয়েছে। আর যদি সেটা কম হয়, মানে বছরের শেষে যে টাকাটা তার কাছে আসে এবং উত্তোলন করে সে যে টাকাটা উঠে নিয়ে গেছে, দুটোটার যোগফল যদি সে যে টাকা প্রথমে দিছিল প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধন যেটা দিছিল ওটার চেয়ে যদি এটা কম হয় তাহলে নিশ্চয় লস হয়েছে। আচ্ছা, এরপর দেখো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। দেখো, মিসেস সাহেলা খাতুন একজন কি ক্ষুদ্র ব্যবসায়ী। নিম্নোক্ত তথ্য তার হিসাব বইতে সংগ্রহ করা হয়েছে। মনে করো তার বছরের প্রথমে সম্পত্তি ছিল কত, 1,20,000 টাকা। তার বছরের প্রথমে দায় ছিল কত, 35,000 টাকা। আচ্ছা, এখানে আমাদের আরেকটা বিষয় রয়ে গেছে, সরি, সেটা ছিল প্রারম্ভিক মূলধন বের করার নিয়ম আছে, সমাপনী মূলধন বের করারও নিয়ম আছে। আচ্ছা, প্রারম্ভিক মূলধন বের করার নিয়ম হচ্ছে বছরের প্রথমে তার মোট যত টাকা সম্পত্তি ছিল সেখান থেকে
বছরের প্রথমে তার প্রারম্ভিক দায় কত টাকা ছিল, মানে বছরের প্রথমে তার সম্পত্তি কত ছিল এবং বছরের প্রথমে তার দায় কত ছিল, একটা থেকে একটা বিয়োগ করলে তার প্রারম্ভিক মূলধন মানে বছরের প্রথমে তার মূলধন কত সেটা বেরিয়েছে। আর সমাপনী মূলধনটা কি? সমাপনী মূলধনটা হচ্ছে বছরের শেষে তার সম্পত্তি কত এবং বছরের শেষে তার দায় কত, সম্পত্তি থেকে দায় বিয়োগ করলে তার সমাপনী মূলধনটা বেরিয়েছে। সমাপনী মূলধনটা আমাদের এখানে কাজে লাগবে আর প্রারম্ভিক মূলধনটা এখানে কাজে লাগবে। আসো আমরা অঙ্কটা করলে, একটা উদাহরণ দিচ্ছে, এই উদাহরণটা করলে আমরা একদম সহজভাবে সব কিছু বুঝে যাব। তো মেসার্স শায়লা খাতুনের বছরের প্রথমে সম্পত্তি দেওয়া আছে, বছরের শেষে সম্পত্তি দেওয়া আছে, বছরের প্রথমে দায় দেওয়া আছে, বছরের শেষের দায় দেওয়া আছে। আর 2017 সালে অতিরিক্ত মূলধন তিনি আনয়ন করেছিলেন 20,000 টাকা এবং তার প্রয়োজনে তিনি উত্তোলন করেছিলেন 30,000 টাকা। এই হচ্ছে হিসাব। তো সূত্র মোতাবেক প্রারম্ভিক মূলধন বের করার নিয়ম কি? প্রারম্ভিক মূলধন বের করতে হলে প্রারম্ভিক সম্পদের থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করতে হবে। তো এনার বছরের প্রথমে 1,20,000 টাকা সম্পত্তি ছিল, বছরের প্রথমে 35,000 টাকা দায় ছিল, তাহলে 1,20,000 থেকে 35,000 টাকা বিয়োগ করলে তার 85,000 টাকা প্রারম্ভিক মূলধন। আচ্ছা, এরপরে বছরের শেষে তার কাছে সম্পত্তি হচ্ছে 1.5 লাখ টাকা আর দায় ছিল 1,55,000 টাকা। তাহলে এই 1.5 লক্ষ টাকা থেকে দায়টা যদি বাদ দেওয়া হয় তাহলে তার 95,000 টাকা তার সমাপনী মূলধন হিসাবে আছে। প্রারম্ভিক মূলধন ছিল 85,000 টাকা, সমাপনী মূলধন হচ্ছে 95,000 টাকা, তার মানে সমাপনী মূলধন বাড়ছে। আচ্ছা, এবার আসো আমরা লাভ ক্ষতি নির্ণয় করব। তো লাভ ক্ষতি নির্ণয় করার সূত্রটা কি? সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হবে। তো সে উত্তোলন কত করছে? 30,000 টাকা। সমাপনী মূলধন ছিল কত? 95,000 টাকা। তার মানে তার বর্তমানে মানে সম্পদ হিসাবে মানে মূলধন হিসেবে জমা আছে 95,000 টাকা। তো এটার সাথে সে বছরের মাঝখান দিয়ে মনে করো বা যে কোনো সময় বা এখন হোক যখন হোক সে 30,000 টাকা উঠে নিয়ে গেছে, তাইলে মূলত তার কাছে মানে প্রতিষ্ঠানে মূলত 1,25,000 টাকা ছিল। এই যে 95,000 টাকা যোগ 30,000 টাকা, মোট 1,35,000 টাকা 25,000 টাকা তার কাছে আছে ওই উত্তোলন সহ। তো বছরের প্রথমে তার কাছে কত ছিল? বছরের প্রথমে তার মূলধন মানে মূলধন দিয়েছিল, প্রারম্ভিক মূলধন ছিল 85,000 টাকা আর অতিরিক্ত মূলধন ছিল কত? 20,000 টাকা। তাহলে মোট 1,05,000 টাকা তার পকেটে ছিল। আর বছরের শেষে তার পকেটে আছে কত? 1,25,000 টাকা। তাহলে 1,25,000 টাকা থেকে যদি 1,05,000 টাকা বিয়োগ করা হয় তাহলে তার লাভ বেড়েছে কত? 20,000 টাকা। এ হচ্ছে লাভ নির্ণয়ের নিয়ম। আচ্ছা, এরপরে দেখো একটা কাজ দিয়ে দিছে, এই কাজটা তোমরা নিজেরা করবা। এখানে তার মূলধনের পরিমাণ দেওয়া আছে বছরের প্রথমে এবং উত্তোলন পরিমাণ দেওয়া আছে, আবার অতিরিক্ত মূলধন সে বছরের মাঝখানে আনছিল, কোনো অতিরিক্ত মূলধন তার ছিল না। তারপর বছরের শেষে তার মোট সম্পত্তি কত ছিল, বছরের শেষে তার মোট দায় কত ছিল সেটা দেওয়া আছে। এখানে একটা জিনিস, তারা বছরের প্রথমে মোট মূলধন দিয়ে দিছে, সম্পত্তি এবং দায় তারা দেয় নাই, কিন্তু সমাপনী মূলধন দেওয়া নাই। সমাপনী মূলধন তোমাকে বের করে নিতে হবে মোট সম্পত্তি এবং দায় যোগ বিয়োগ করে, মানে মোট সম্পত্তি থেকে মোট দায় বিয়োগ করলে যেটা বেরোবে সেটি হচ্ছে সমাপনী মূলধন। তাহলে এখান থেকে তোমরা লাভ ক্ষতি নিজেরা বের করবা। তাহলে কালকে তোমাদের কাজ থাকবে এখানে ধারাবাহিকভাবে হিসাব রক্ষণের পদ্ধতিটা, একতরফা দাখিলা পদ্ধতি কি, তারপর এখানে এই সূত্র দুটোটা লাভ নির্ণয়ের বা ক্ষতি নির্ণয়ের, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধনের, তারপর হচ্ছে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা নিজেরা করবা, পাশাপাশি এখানে যে কাজটা দেওয়া আছে এটাও তোমরা নিজেরা করবা। ধন্যবাদ। আজকে হিসাব বিজ্ঞান এটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফিন্যান্সের আলোচনা করব। গ্রাম্য মহাজন থেকে যে আমরা ঋণ নিতে পারি, স্বল্পমেয়াদী ঋণ। আমাদের এর আগে আলোচনা চলতেছিল স্বল্পমেয়াদী ঋণসমূহ, স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ, এটা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। তো এখন গত ক্লাসে আমি বাণিজ্যিক পত্র ক্রেতা হতে অগ্রিম আয়, অগ্রিম গ্রহণ, মজুদ মাল, বন্ধকি গ্রহণ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা হবে গ্রাম্য মহাজন। তো বহুকাল পূর্ব থেকেই গ্রামের বিত্তশালী ব্যক্তিরা স্বল্প মেয়াদে দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদান করে আসছে। এই ক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হলে গ্রহীতাকে বড় অঙ্কের সুদ প্রদান করতে হয়, আর সুদ আসল প্রদানে ব্যর্থ হলে মহাজনরা
ঋণ গ্রহীতাদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল করে নেয়। গ্রাম্য মহাজনরা এই ঋণের উপরে দিনভিত্তিক, সপ্তাহভিত্তিক বা মাসভিত্তিক সুদ গণনা করে। এটা আসলে খুব খারাপ একটা জিনিস। তারপরও এখন কী করবো, বইতে আছে, আমাদের এটা জানা প্রয়োজন। বই থেকে এগুলা আমরা শিখতেছি কেন, আমরা জানা প্রয়োজন। সঠিক ব্যাঠিক জিনিসগুলো আমরা যদি জানি তাহলে আমাদের সঠিকভাবে সেটা অ্যাপ্লাই করতে পারবো আমরা। তো আগেকার যুগ থেকে এটা চলে আসতেছে, এখনও আছে। গ্রামের মহাজনরা অনেকে, যাদের কাছে টাকা আছে প্রচুর, তারা কি করে, গরিব যারা আছে তাদেরকে বিভিন্নভাবে ঋণ প্রদান করে। তো এখানে ঋণ প্রদানের তাদের যে শর্তগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে, মনে করো যে মাসিক এত টাকা করে তাদেরকে প্রদান করতে হবে, হ্যাঁ, বা বাৎসরিক না, মাসিক বা দিনভিত্তিক এরকম থাকে আর কি। তো দিনভিত্তিক যেটা দেয়া থাকে, বা মাসভিত্তিক বা সপ্তাহভিত্তিক এরকম দেয়া থাকে। তো তাহলে এই টাকাটা তারা সুদ হিসেবে গ্রহণ করে নিয়ে যায় প্রত্যেক মাসে বা সপ্তাহে বা দিনে। এটা হচ্ছে তাদের নিয়ম। তারপরে হচ্ছে কোনো কারণে যদি মেয়াদটা উত্তীর্ণ হয়ে যায় তখন তাদেরকে প্রচুর টাকা সুদ প্রদান করতে হয়। পাশাপাশি যদি দিতে অপারগ হয় তাহলে তারা তাদের সম্পত্তি, স্থাবর কোনো সম্পত্তি থাকলে সেটা তারা নিয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে মধ্যমেয়াদী কি অর্থসংস্থান। আমাদের স্বল্পমেয়াদী অর্থসংস্থানের কাজ শেষ। এরপরে আসো মধ্যমেয়াদী ঋণ অর্থসংস্থান। 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদী অর্থায়ন হিসাবে পরিগণিত হয়। একটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটায়। একটা প্রতিষ্ঠান কি করে, মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধন দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটায়। আচ্ছা, এই তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদী তহবিলের খরচ হতে বেশি। স্বল্পমেয়াদী তহবিলের চেয়ে এটার খরচটা একটু বেশি। আচ্ছা, এবং দীর্ঘমেয়াদী তহবিলের খরচ হতে কম। দীর্ঘমেয়াদী যা আছে তার চেয়ে এটা কম। আচ্ছা, বিভিন্ন বৈশিষ্ট্য ভেদে এর উৎস আলাদা আলোচনা করা হলো। বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। বাণিজ্যিক ব্যাংক থেকে তুমি যদি মধ্যমেয়াদী ঋণ নিয়ে থাকো, সেটা কীরকম দেখো। বাণিজ্যিক ব্যাংকগুলো যেসব ঋণ বাণিজ্যিক ব্যাংকগুলো যেসব ঋণ মধ্যম মেয়াদের জন্য প্রদান করে তা সাধারণত জামানতের বিপরীতে দেয়া হয়। মানে কোনো কিছু একটা জমা রাখছে, সেটার বিপরীতে তারা সেটা দেয়। জামানত হিসেবে চলতি মূলধন অথবা স্থায়ী সম্পত্তিও ব্যবহারযোগ্য। চলতি মূলধন অথবা স্থায়ী সম্পত্তিও ব্যবহারযোগ্য, মানে স্থায়ী সম্পত্তিও জামানত রাখা যায়। বেশি পরিমাণে ঋণ প্রদান একটি বাণিজ্যিক ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যে কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য বেশি পরিমাণ টাকা মানে বিনিয়োগ করা, ঋণ প্রদান করা তাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ কাজ। ফলে বেশি পরিমাণে ঋণ প্রদানের ক্ষেত্রে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক একত্রিত হয়ে সিন্ডিকেশন প্রক্রিয়ায় দলগত ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে বড় আকারের ঋণ প্রদানের ঝুঁকি গ্রহণ করে। মানে সে একা দিতে চাচ্ছে না, অনেক টাকার পরিমাণ যদি হয়, সে কী করে, কয়েকটা বাণিজ্যিক ব্যাংকে অফারটা শোনায় এবং তারা একত্রিত হয়ে কয়েকটা ব্যাংক মিলে সেই টাকাটা ঋণ হিসেবে প্রদান করে। এতে ঝুঁকিটা বণ্টিত হয়ে যায় সবার মধ্যে। বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার এবং ঋণের চাহিদা বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট সুদের হার ধার্য করে। মানে বাণিজ্যিক ব্যাংক টাকাটা যখন প্রদান করে তখন সে কী করে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নেয় এবং বাণিজ্যিক ব্যাংক নির্ধারিত হারে সুদ হার নির্ধারণ করে দেয় এবং ঋণের চাহিদা, ঋণটা কেমন প্রয়োজন সেটার উপরে নির্ভর করে সুদটা ধার্য করে দেয়। এগুলো বাণিজ্যিক ব্যাংকের ঋণ। এরপর হচ্ছে বিশেষায়িত ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কেমন, সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। রাষ্ট্রীয় খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যেগুলো বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট খাতের
কারবারি প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে মেয়াদি ঋণ দিয়ে থাকে। উদাহরণস্বরূপ শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, মানে সরকারি ব্যাংক যেগুলো আছে সেগুলো থেকে নেওয়া। রাষ্ট্রায়ত্ত বিশেষ বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, মানে বিশেষ বিশেষ ক্ষেত্র অনুযায়ী। তো সেই বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে আসলে তারা নিয়োজিত। যেমন কৃষি ব্যাংক শুধু কৃষি খাতের জন্য, শিল্প ব্যাংক শুধু শিল্প প্রতিষ্ঠানের জন্য, ক্ষুদ্র কুটির শিল্প যে ব্যাংকটা আছে সেটা ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নের জন্য। এরকম আর একটা ব্যাংক আছে তোমার যুব উন্নয়নের জন্য যুব উন্নয়ন ব্যাংক একটা আছে, যেখানে যুব উন্নয়নে যারা প্রশিক্ষণ নেয় বা যুবক যারা আছে তাদেরকে ওইখান থেকে ঋণগুলো দেওয়া হয়। তো এরকম বিশেষ বিশেষ কাজের জন্য সরকার বিশেষ বিশেষ আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তাদের কাজ হচ্ছে এভাবে করে ঋণ প্রদান করা। তো আমাদের আজকে আলোচনা এটুকুই, বেশি আলোচনা করলাম না, সামান্য আলোচনা। তোমরা আলোচনাটা ভালো করে শুনবা এবং এই অনুযায়ী কাজ তোমরা তৈরি করে আমাকে এই মধ্যে পাঠিয়ে দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।